পিঙ্ক বলের টেস্ট ক্রিকেটের সাথে আমরা এখন সবাই পরিচিত। টেস্ট ক্রিকেটকে একটা আলাদা ডাইমেনশন এনে দিয়েছে এই পিঙ্ক বলের টেস্ট ফরম্যাট। কিন্তু পিঙ্ক বলের সম্পর্কে জানতে গেলে আমাদের ফিরে যেতে হবে 1977 সালে। আমাকে 10টা মিনিট দিন, আমি আপনাদের কাছে নিয়ে আসবো পিঙ্ক টেস্টের সমস্ত ইতিহাস এবং খুঁটিনাটি। যেমনটা বলছিলাম, 1977 সালে কেরি প্যাকার এবং 9 নেটওয়ার্ক, যেটা আপনাদের মধ্যে অনেকেই চ্যানেল 9 হিসেবে জেনেছেন, তারা প্রতিষ্ঠা করেন ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেটের। হ্যাঁ, এটি হলো সেই কন্ট্রোভার্সিয়াল ক্রিকেট টুর্নামেন্ট যেখানে প্রথমবারের জন্য কোনো ক্রিকেট ম্যাচ ফ্লাড লাইটের আন্ডারে অনুষ্ঠিত হয়। যদিও সেই সময় আইসিসি এটাকে আনস্যাংশন করে এবং পরে অনেক টালবাহানার পর 27শে নভেম্বর 1979 সালে প্রায় 2 বছর পর প্রথম অফিসিয়াল ডে নাইট ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় এসসিজি অর্থাৎ বর্তমানের সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে হওয়া এই ম্যাচ অস্ট্রেলিয়া 5 উইকেটে জিতে যায়। আস্তে আস্তে সমস্ত ক্রিকেট প্লেয়িং নেশনস এই ডে নাইট ফরম্যাটে পার্ট নিতে থাকে এবং ইন্ডিয়াতে প্রথমবারের জন্য 1984 সালের 28শে সেপ্টেম্বর ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচ হয় ফ্লাড লাইটের আন্ডারে। দিল্লি জওহরলাল নেহরু স্টেডিয়ামে হওয়া এই ম্যাচটিও অস্ট্রেলিয়া জিতে যায় কেপলার ওয়েলসের সেঞ্চুরির সুবাদে। ফ্লাড লাইটের নিচে ক্রিকেট ধীরে ধীরে অনেক জনপ্রিয় হয়ে ওঠে। অনেক মানুষ কাজ সেরে মাঠে গিয়ে খেলাটা উপভোগ করতে সুযোগ পান। তাছাড়া রঙিন পোশাক, সাদা বল এক নতুন ডাইমেনশন অ্যাড করে ক্রিকেটের মতন একটা এভার ইভলভিং স্পোর্টের জন্য। একদিবসীয় ক্রিকেটে সাকসেসফুলি ইমপ্লিমেন্টেড হলেও 5 দিনের খেলাতে কিভাবে ফ্লাড লাইট ইউজ হতে পারে সেই নিয়ে অনেক চিন্তা ভাবনা করতে হয় আইসিসিকে। স্পেশালি টি20 ক্রিকেটের উত্থানের পর টেস্ট ক্রিকেটকে বেশ কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। 2012 সাল থেকে আইসিসি চিন্তা ভাবনা শুরু করে কিভাবে ট্র্যাডিশনাল টেস্ট ক্রিকেটকে আরও বেশি স্পেকটেটর ফ্রেন্ডলি বানানো যায়, কিভাবে তরুণ ক্রিকেট লাভার্সদের টেস্ট ক্রিকেটের প্রতি আরও আকৃষ্ট করে তোলা যায়। স্বাভাবিকভাবেই ট্র্যাডিশনাল টেস্ট ক্রিকেটের জন্য ব্যবহৃত হওয়া লাল বল আর্টিফিশিয়াল লাইটিংয়ে খেলা কঠিন হবে প্লেয়ার্স এবং স্পেকটেটার্স উভয়ের জন্যই। অনেক বলের রং টেস্টিংয়ের পর পিঙ্ক অর্থাৎ গোলাপি বলকে চুজ করা হয়, কারণ পিঙ্ক বলের ভিজিবিলিটি অনেক বেটার এবং তাড়াতাড়ি ডিটোরিয়েটও করে না। প্রথম আইসিসি স্যাংশন ডে নাইট ম্যাচের এক্স্যাক্টলি 36 বছর পর 27শে নভেম্বর 2015 সালে অ্যাডিলেড ওভালে প্রথম ডে নাইট টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে। ভারতে প্রথমবারের জন্য এই পিঙ্ক বল ব্যবহার করা হয় 18 জুলাই 2016 সালে সিএবি সুপার লিগ ফাইনালে ইডেন গার্ডেনে। মোহনবাগান সেই ম্যাচ জিতে যায় 296 রানে। এরপরে আস্তে আস্তে সমস্ত ক্রিকেট বোর্ডই এই উদ্যোগে সাড়া দেয়। 2016 সালে পাকিস্তান, 2017 সালে ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা, 2018 সালে নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজও, এবং সবশেষে 2019 সালে ইন্ডিয়া। 22শে নভেম্বর 2019 ইডেন গার্ডেনে বাংলাদেশের বিপক্ষে। সেই ম্যাচে আমিও মাঠে ছিলাম। প্রথম 4 বছরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে 7টি দেশে টোটাল 14টি ডে নাইট টেস্ট ম্যাচ খেলা হয়। এই ম্যাচগুলি থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। প্রথমত ভিজিবিলিটি এবং কন্ডিশনস। পিঙ্ক বল আন্ডার লাইটসে অনেক বেশি ভিজিবল, অর্থাৎ গোধূলি বা টয়লাইট পর্যায়ে গিয়ে অনেকটা ইনকনসিস্টেন্ট বিহেভিয়ার লক্ষ্য করা যায় এই বলের মধ্যে। দ্বিতীয়ত সুইং এবং ডিউরেবিলিটি। আন্ডার লাইটস বল বেশি পরিমাণে সুইং হচ্ছে এবং বলের আকারও চেঞ্জ হচ্ছে। এমনই পরিমাণে এটা হচ্ছে যে কারণে বল ঘন ঘন চেঞ্জও করতে হতে পারে। পিঙ্ক বল টেস্ট ক্রিকেটের কারণে প্রথম কিছু বছরে ইনক্রিজ ভিউয়ারশিপ লক্ষ্য করা যায়। দিনের সেকেন্ড হাফে খেলা হওয়ার কারণে অফিস গোয়ার্স এবং টিভি অডিয়েন্সের কাছে অনেক পপুলারিটি বেড়ে যায় টেস্ট ক্রিকেটের। অনেকটাই টেস্ট ক্রিকেটের রিভাইটালাইজেশন অনুভব করা যায়। টিমগুলি ধীরে ধীরে অ্যাডাপ্ট করতে থাকে টয়লাইট পিরিয়ডের চ্যালেঞ্জ, বলের বিহেভিয়ার আন্ডার লাইটস এবং সবচেয়ে বেশি পরিমাণে সুইং বোলারদের ইউজের বিপক্ষে। এবারে আমরা একটু দেখে নিই ডে নাইট টেস্ট ক্রিকেট সম্পর্কে কিছু স্ট্যাটিস্টিক্স। প্রথমত
আজ অবধি 22খানা ডে নাইট টেস্ট ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে 12টি খেলেছে অস্ট্রেলিয়া এবং 11টিতে জিতেছে। সেকেন্ডলি, ইন্ডিয়া খেলেছে 4টি ম্যাচ, যার মধ্যে জিতেছে 3টিতে এবং হেরেছে 2020 সালে এই অ্যাডিলেডের, যেখানে 6 তারিখ থেকে শুরু হতে চলেছে আরও একটি ডে নাইট টেস্ট, সেই ইনফেমাস 36 রানের দ্বিতীয় ইনিংস। থার্ড, ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন বিরাট কোহলি, যিনি 4 ম্যাচে করেছেন 277 রান, একটি সেঞ্চুরি সুবাদে। এখনো অবধি একমাত্র ভারতীয় তিনি যার ডে নাইট টেস্টে সেঞ্চুরি আছে। সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন রবি অশ্বিন, 4 ম্যাচে 18টি। ফোর্থ, মিচেল স্টার্ক এখনো অবধি 11টি ম্যাচ খেলেছেন এবং নিয়েছেন 66টি উইকেট এবং হাইয়েস্ট উইকেট টেকারের লিস্টে সবার ওপরে। ফিফথ, পাকিস্তানের বিপক্ষে একটি ট্রিপল সেঞ্চুরির সুবাদে 704 রান করে লিডিং রান স্কোরার হিসেবে এই লিস্টে সবার ওপরে আছেন ডেভিড ওয়ার্নার। সিক্সথ, সবচেয়ে বেশি শতরান করেছেন মার্নাস লাবুশেন, তিনি করেছেন মোট 4টি শতরান। ওয়েস্ট ইন্ডিজের দেবেন্দ্র বিশুর 8 for 49 স্পেল এখনো অবধি সবচেয়ে ভালো বোলিং পারফরমেন্স। উল্লেখযোগ্যভাবে এই একই ম্যাচে পাকিস্তানের হয়ে এক ইনিংসে 300 রান করেন আজহার আলী। ডে নাইট টেস্ট ক্রিকেটের ফিউচার এই মুহূর্তে অ্যাসিওরেন্সও দেয়, আবার সিমিলারলি অবজেকশনের প্রশ্নচিহ্নও তোলে। অ্যাসিওরেন্সের কথাতে যদি আসি, তাহলে কিছু পজিটিভ দিকের মধ্যে থাকবে অডিয়েন্স এঙ্গেজমেন্ট। আন্ডারলাইট খেলা হওয়ার কারণে ফ্যান্সরা সন্ধ্যেবেলায় খেলা দেখছে, এই কারণে ভিউয়ারশিপ এবং অ্যাটেন্ডেন্স উভয়ই বাড়ছে। গ্লোবাল আপিল, এই ম্যাচগুলো শিডিউল করা হয় মাল্টিপল টাইম জোনকে শ্যুট করে, যাতে টেস্ট ক্রিকেটের রিচ বাড়ে। ইউথ পপুলেশন, তরুণ প্রজন্ম যারা জেনারেলি মোর ইনক্লাইন টুয়ার্ডস শর্টার ফরম্যাটস, তারা এই ফরম্যাটের মধ্যে একটা নতুন ইন্টারেস্ট পেয়েছে এবং নতুন রঙের একটা বলের একটা অভিনবত্ব আনতে সক্ষম অবশ্যই হয়েছে। স্ট্র্যাটেজিক প্ল্যানিং ফর প্লেয়ার্স, ভিজিবিলিটি, বল বিহেভিয়ার, কন্ডিশনসের কারণে প্লেয়ার্স এবং টিমগুলোকে নতুন স্ট্র্যাটেজিতে ম্যানেজ করতে বাধ্য করেছে, যেটা ট্র্যাডিশনাল ফরম্যাট টেস্ট ক্রিকেটে একটা নতুন লেয়ার অ্যাড করেছে। অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট, আইসিসি এবং অন্যান্য অনেক বোর্ড অ্যাক্টিভলি ডে নাইট টেস্টকে প্রমোট করছে, যাতে আলটিমেটলি টেস্ট ক্রিকেট সাস্টেন এবং গ্রো করে। এবারে আমরা যদি অবজেকশনের কিছু কথা বলি, তাহলে কিছু নেগেটিভ দিকের মধ্যে থাকবে পিঙ্ক বল অ্যান্ড ইটস বিহেভিয়ার। লাল বলের তুলনায় গোলাপি বল ডিফারেন্টলি বিহেভ করে। এক্সেসিভ সুইং তো আসেই টয়লাইট পিরিয়ডে, কিন্তু সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে ভিজিবিলিটিকে ইম্প্যাক্ট করে, যেটা গেমের ব্যালেন্সটাকে অনেকবার নষ্ট করে দেয়। প্লেয়িং কন্ডিশনের সাথে অ্যাডাপ্ট করার ব্যাপারও আসে। অনেকবারই আমরা দেখেছি ডিউ ইম্প্যাক্ট, এবং তার কারণে কিছু ক্ষেত্রে আমরা ম্যাচের আউটকামেও এর ইম্প্যাক্ট দেখতে পাই, যে কারণে ভেন্যু সিলেকশনে চ্যালেঞ্জ এসেছে। শর্টার ফরম্যাটস অ্যাজ কম্পিটিশন, ব্যাঙের ছাতার মতো টি20 লিগ, টি10 লিগ ইত্যাদি কত কিছুর উত্থানের কারণে শিডিউলিং ক্ল্যাশ, লোকাল ফ্যান অ্যাপিলের যে সমস্যায় পড়েছে আইসিসি, এর থেকে বেরিয়ে আসার একটা উপায় দরকার, যে কারণে অনেক রিজিয়ন সাপোর্ট দিলেও কিছু প্রান্তে এই ফরম্যাট লুকওয়ার্ম রেসপন্স পেয়েছে। আমাদের মনে হয় ব্যালেন্স শিডিউল উইথ ডে ম্যাচেস, বেটার মার্কেটিংয়ের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে বেটার বল টেকনোলজি, অর্থাৎ গোলাপি বলের আকার, এগুলো ডিজাইনে যে ইমপ্রুভমেন্টটা, সেটা খুব প্রয়োজনীয়, যাতে বলের ভিজিবিলিটি, ডিউরেবিলিটি এবং কনসিস্টেন্ট বিহেভিয়ার থ্রু আউট দ্য টেস্ট ম্যাচ বজায় থাকে। 2019 সাল থেকে শুরু হওয়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ অনেকটাই টেস্ট ক্রিকেটকে তার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করেছে, এবং আমরা লক্ষ্য করেছি অনেক দেশই তাদের হোম ম্যাচগুলোতে ডে নাইট টেস্ট হোস্ট করার থেকে বিরত থাকছে। আমরা আশা রাখি আগামী দিনে টেস্ট ক্রিকেটের অ্যাপিল ভালো মতন বজায় থাকবে, কিন্তু অতি অবশ্যই ডে নাইট টেস্ট ক্রিকেটের সাকসেস ডিপেন্ড করবে সেটা কতটা পরিমাণে থাকে। আইসিসি এই টেকনিক্যাল এবং কালচারাল চ্যালেঞ্জগুলোকে অ্যাড্রেস করতে কতটা পারছে সেটা দেখার মতো থাকবে। আপনাদের কি মতামত? ডে নাইট টেস্ট ক্রিকেট একটা প্রমিস না একটা চ্যালেঞ্জ? অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমাদের সাথে আছেন তাদের সবাইকে ধন্যবাদ। দেখতে থাকুন ফাইনালি বাঙালি।